জুলাই অভ্যুত্থানের এই দিনে অসহযোগ আন্দোলনের ডাক, ৯ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা, ৩২ শিশুর মৃত্যুতে জাতিসংঘের উদ্বেগ। এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, জানালো পেট্রোবাংলা। জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। নোয়াখালীতে ২ নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা মানুষ, ঠেকাতে জিও ব্যাগ সরবরাহ করছে পানি উন্নয়ন বোর্ড। এবং সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণে দুর্ভোগে পৌরবাসী, রাস্তায় ফেলা হচ্ছে মাটি নির্মাণ সামগ্রী। বর্ষা মৌসুম জুড়ে চলবে কাজ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। শুরুতে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। সালের ২রা আগস্ট, জুলাই আন্দোলনের এই দিনে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ সংঘর্ষের মধ্যেই আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি। পরদিন ৩রা আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ৪ঠা আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন সমন্বয়করা। সারা দেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ ৯ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে। ২০২৪ সালের ২রা আগস্ট দিনটি ছিল শুক্রবার। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় জুমার নামাজের পর আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে সংগঠিত হত্যার বিচারের দাবিতে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩রা আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং ৪ঠা আগস্ট সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালনের ঘোষণা দেওয়া হয়, যেখানে সারা দেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ ৯ দফা দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে আন্দোলন ঘিরে সংগঠিত সহিংসতার বিচার, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিও ছিল। পাশাপাশি শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ রাজপথে নেমে এসে শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে দ্রোহযাত্রা কর্মসূচি পালন করেন। ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক মুক্তি পান এই দিন। তারা জানান, ডিবি অফিস থেকে তাদের দিয়ে যে কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি দেওয়া হয়েছিল তা তারা স্বেচ্ছায় দেননি। সোচ্চার হয়েছে আর তাকে কেউ দমায় রাখতে পেরেছে, এটা কখনো হয় না। এদিকে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনা তৈরি হয়। কোথাও কোথাও সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। আন্দোলন আরও বিস্তৃত হয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনার কেন্দ্রে চলে আসে। ঢাকা সহ অন্তত ৫ জেলায় পুলিশ ও তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ হয়। হবিগঞ্জে সংঘর্ষের মাঝে পড়ে একজন শ্রমিক নিহত হন। দেশ জুড়ে প্রায় ৩৭০ জন আহত হন। আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে কমপক্ষে ৩২ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ শিশু তহবিল। অন্যদিকে ২রা আগস্ট দুপুর ১২টার পর সরকারি নির্দেশে ফেসবুক, মেসেঞ্জার এবং টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা ৭টার দিকে ফেসবুক ও মেসেঞ্জার পুনরায় সচল করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে গণভবনে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন, যদিও সমন্বয়কেরা এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেন। তারা স্পষ্ট ঘোষণা করেন, রক্তের ওপর দাঁড়িয়ে কোনো সংলাপ হবে না। তারা সরকার পতনের ১ দফা দাবির দিকে ধাবিত হন। ২ বছর পেরিয়ে গেলেও ২০২৪ সালের এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত একটি দিন। সময়ের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তবে ২রা আগস্টের ঘটনাগুলো এখনও স্মরণ করিয়ে দেয় শিক্ষার্থীদের আন্দোলন কিভাবে একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অনুসন্ধান প্রতিবেদনকে দেখা হয় ঐতিহাসিক দলিল হিসেবে। সেখানে
র্যাব বিলুপ্তি, ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিতকরণ, নিপীড়নমূলক আইন বাতিল সহ 41টি সুপারিশ তুলে ধরা হয়। দীর্ঘদিনেও সেই সুপারিশ বাস্তবায়ন না হওয়াকে হতাশজনক বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বাস্তবায়নের ধীরগতি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করছে। বিস্তারিত মফির রহমানের রিপোর্টে। 2024 সালের কোটা সংস্কার আন্দোলন একসময় রূপ নেয় স্বৈরাচার পতনের এক দফায়। গণমানুষ জেগে ওঠে অপশাসন, দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে। তখনকার আন্দোলন দমনে নজিরবিহীন বল প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনী। সে ভয়াবহ চিত্র উঠে আসে 2025 সালের 12 ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে। এতে বলা হয় 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত প্রাণ হারান 1400-র বেশি মানুষ, যার মধ্যে 12 থেকে 13% শিশু। The security forces shot a young boy in his hand with a shotgun from point-blank range to punish him for throwing stones. প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত অস্ত্রের 60% ছিল মারাত্মক আগ্নেয়াস্ত্র। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মৌলিক পরিবর্তনের মধ্যে 41টি সুপারিশ তুলে ধরে জাতিসংঘের মানবাধিকার কমিশন, যার অন্যতম র্যাব বিলুপ্তি, ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিতকরণ, অপরাধে জড়িতদের জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ এবং নিপীড়নমূলক আইন বাতিল করা। A police officer executed him at point-blank range. When she screamed in horror, the officer turned his shotgun on her and fired again. 1.5 বছর পরও এসব সুপারিশ বাস্তবায়ন না হওয়াকে হতাশাজনক বললেন বিশেষজ্ঞরা। ইন্টারিম গভর্নমেন্ট চাইলেই কিন্তু জাতিসংঘের এই প্রতিবেদনটাকে বাস্তবায়ন করতে পারত এবং এতে অ্যাটলিস্ট আমরা জুলাই আন্দোলনে যারা ন্যায় বিচার চাচ্ছে তারা ন্যায় বিচারটা পেত। ন্যায় বিচার নিশ্চিত করার একটা দায় আছে কিন্তু রাষ্ট্রের। সেই জায়গা থেকে কিন্তু গত সরকার কেন জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে মনোযোগ দিল না, এটা আমার কাছে একদমই স্পষ্ট নয়। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে এই ধরনের আন্তর্জাতিক রিপোর্টের ক্ষেত্রে নৈতিক দায়বদ্ধতা থাকা উচিত। এর বাস্তবায়ন প্রক্রিয়ার ধীরগতি প্রকারান্তরে পুরো বিচার প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করার শামিল। রিপোর্টে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো আমার প্রসিকিউশনে যাওয়া দরকার। প্রসিকিউশনে ঠিক করবে অভিযোগগুলো কতটা, মানে অভিযোগগুলো কী লেভেলে আছে এবং এগুলো দিয়ে কিভাবে তারা আমাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জাতিসংঘের সদস্য, সো আমরা কিন্তু জাতিসংঘের সকল প্রতিবেদনগুলোতে আমরা মনোযোগ দিতে এবং এগুলো ইমপ্লিমেন্ট করতে এক ধরনের ইন্টারন্যাশনাল লিগ্যাল বাইন্ডিংস আছে। 2 বছরের স্থবিরতা কাটিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের পথ তৈরি করা সরকারের গুরুদায়িত্ব বলে মনে করছেন বিশ্লেষকরা। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এই মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সম্প্রতি দেশে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় সৃষ্ট গ্যাস সংকট ও জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়ানো হতে পারে এমন গুঞ্জন ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম বৃদ্ধির ইস্যুতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা। রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে দলটির স্থায়ী কমিটি। শনিবারে রাতে গুলশানে কমিটির বৈঠক শেষে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও একই কথা জানিয়ে বলেন, এ বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচন হবে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বর্তমান স্থিতিশীল পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক শেষে একথা জানিয়েছেন সরকার প্রধানের উপদেষ্টা মাহাদি আমিন। এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপে সার্জিও গোর বলেন, বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। শিগগিরই মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দল ঢাকা সফরে আসবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী এবং সবার জন্য এটি উন্মুক্ত এবং সবাই যেন এখানে আসেন এবং এ দেশ গণতান্ত্রিক পথযাত্রায় কীভাবে বিভিন্ন ধরনের ইকোনমিক অপরচুনিটি তৈরি করতে পারছে সবার জন্য, সেটি এক্সপ্লোর করে, সেটা আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি একটি ভিন্ন মাত্রায় যাবে এবং তার উপর ভিত্তি করে আমরা আরও বেশি
যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড এবং সে দেশ থেকে ইনভেস্টমেন্ট এখানে অ্যাট্রাক্ট করব। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বিগ্ন বিরোধী দল, এমন মন্তব্য করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, নিজ দলের লোকজনকে নির্বাচন কমিশনে পদায়ন করছে সরকার। শনিবার সিলেটে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। আলাদা অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাইয়ের রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই এখন জুলাই ভুলে গেছে। রক্ত ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে তারাই জুলাইয়ের চেতনাকে ভুলতে বসেছে। হাজারো সহস্রাধিক মায়ের চোখের পানি কোন নিষ্ঠুর পাষাণ ছাড়া এগুলো কেউ ভুলতে পারে না। সরকার নির্বাচন কখন হবে এটা এখনো ঠিক হয়নি। 2 নম্বর হলো সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক 5-7 বছর আগে যিনি অবসর নিয়েছে, একেবারে খাস দলীয়, তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুরা বেশি নির্যাতনের শিকার হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অভ্যুত্থানে সংখ্যালঘুদের অবদান নিয়ে সম্প্রীতির জুলাই শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণে জাতির বিভাজনকারীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সংখ্যালঘুদেরকে যাতে কেউ রাজনৈতিক হাতিয়ার বানাতে না পারে সেজন্য সব দলেই সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। সংখ্যালঘু কার্ড দিয়ে তারা সবসময় একটা রাজনীতি করার চেষ্টা করতো বা একটা বিভাজন করার চেষ্টা করতো। তারা ভোটের আগে একটা প্রচারণা, একটা প্রোপাগান্ডা তৈরি করতো, একটা ভয় আতঙ্ক তৈরি করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নেওয়ার চেষ্টা করত। সংখ্যালঘু সম্প্রদায়ের যদি আমি বলি, যারা মাইনরিটি কমিউনিটি আছে বাংলাদেশে, তাদের উচিত সকল রাজনৈতিক দলের সাথেই সমানভাবে সম্পর্ক রাখা, কোনো নির্দিষ্ট কোনো দলের পকেটে চলে না যাওয়া। এতে করে তারাই ক্ষতিগ্রস্ত হবে। ছোট ফেনী ও বামনী নদী ভাঙনে ভিটেমাটি ও ঘরবাড়ি হারিয়ে দিশেহারা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দারা। বসত ভিটা, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ সরবরাহ করা হচ্ছে বলে জানায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। ছোট ফেনী নদী ও বামনী নদীর তীব্র ভাঙনে নোয়াখালীর মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে জেলার কূল ঘেঁষে থাকা পূর্বাঞ্চলের কোম্পানিগঞ্জ উপজেলা। প্রতি বছরে প্রায় 3 থেকে 4 কিলোমিটার করে ভাঙছে এই উপজেলা। সবকিছু হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন নদী পাড়ের বাসিন্দারা। কান্দা করতেছি, কত দুঃখ করি, কত কষ্ট করি, এই ঘরখান মানছি, আশা বাসা করি, হুতুর করে লই না তুললে থাকুন। আমার স্বামী সব স্বপ্ন শেষ হয়ে গেছে, স্বপ্ন রইল না। জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর পার্বতী, চর হাজারি, চর ফকিরা ও মুছাপুর ইউনিয়নে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। 2024 সালের ভয়াবহ বন্যায় প্রবল স্রোতের কবলে পড়ে মুছাপুর ইউনিয়নে অবস্থিত মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়াতে এখন প্রতিদিন নদীর অব্যাহত ভাঙনে বিস্তৃত হচ্ছে এই উপজেলা। আমরা তো সর্বশান্ত হয়ে গেছি, আমাদের বাড়িঘর সব নদীর গর্ভে বিলীন হয়ে যাইতেছে। তো নদী ভাঙ্গন যেভাবে ভয়াবহ রূপ নিচ্ছে, আমাদের এই জায়গায় বাড়িঘর বসতভিটা হারিয়ে মানুষের হাহাকার এবং কারে বলে ধান হয় না, ফসল হয় না, সবগুলা বীজতলা জোয়ারে বাসায় নিয়ে গেছে। তারেক রহমানের কাছে আকুল আবেদন, যাতে আমরা আমাদের এই ছোট ফেনী নদীর মুছাপুর রেগুলেটরটা পুনর্নির্মাণ চাই। নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জনপ্রতিনিধিরা। আমরা অত্যন্ত নিরাশার মধ্যে আছি। এখানে দ্রুত জিও ব্যাগ দিয়ে আমার এরিয়াকে ডেভেলপমেন্ট করুন, সাথে সাথে মুছাপুর বাংলা বাজার এখানে জিও ব্যাগ দিয়ে আমরা ব্লক দিয়ে একটা ডুবাদ দেখ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। চর পার্বতী এবং চর হাজারের ভাঙনগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রস্তাব আমরা প্রেরণ করেছি। এছাড়া আমরা একটি মুছাপুরের জন্য একটি স্থায়ী প্রকল্প প্রস্তাব করেছি, যেটা বর্তমানে একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদিত হলে আমরা ওখানে নতুন একটি প্রকল্প বাস্তবায়ন করব। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ভুক্তভোগীরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।
সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নেওয়া ড্রেন নির্মাণ প্রকল্পে দুর্ভোগের অন্ত নেই পৌরবাসীর। রাস্তার ওপর ফেলা হচ্ছে মাটি ও নির্মাণ সামগ্রী। বর্ষা মৌসুম হওয়ায় কর্দমাক্ত রাস্তায় চরম ভোগান্তিতে সাতক্ষীরার পৌর বাসিন্দারা। কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত 25% কাজ শেষ হয়েছে, বাকি কাজ শেষ করতে পুরো বর্ষা মৌসুমই লাগবে। আব্দুল জলিলের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। বর্ষা আসতেই সাতক্ষীরার পৌর শহরের বিভিন্ন এলাকায় 14.5 কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। শহরের উন্নয়নে নেওয়া প্রকল্পটি এখন গলার কাটায় পরিণত হয়েছে কেবল পরিকল্পনার ঘাটতি আর কাজের ধীরগতিতে। মাটি ও নির্মাণ সামগ্রী ফেলে রাখায় বর্ষার পানি মিশে কর্দমাক্ত রাস্তায় মানুষের চলাচল দায় হয়ে পড়েছে। এলজিডি ও পৌরসভার নির্মাণাধীন আরও কয়েকটি সড়কের একই চিত্র। বর্ষা মৌসুমের আগে যদি এই ড্রেনটা পৌরসভা উদ্যোগ নিত তাহলে এলাকার জনসাধারণ ক্ষতিগ্রস্তের হাত থেকে রেহাই পেত। যেরকম সরু নিচু যাচ্ছে যেন করে কি লাভ হয়, যেরকম কিছু পানি যাবে না। রসুলপুর এলাকায় রাস্তার চেয়ে নিচুতে নির্মাণ করা হচ্ছে ড্রেন, আর মেহেদিবাগ এলাকায় ভেঙে পড়েছে এলজিডি রাস্তা ও বিদ্যুতের খুঁটি। কাজের ধীরগতিতে এই বর্ষায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। রাস্তা করা হয়েছে পিচের রাস্তা, সেই রাস্তাগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। ক্লাবপুরের সামনে একটা ড্রেন হচ্ছে, দেখা এক পাশে কতটা অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা বলার পরেও তারা তোয়াক্কা করছে না। মানুষ চলতে পারে না, বেড়াতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। তো যদি কাদায় সেই দুর্ভোগ আমার ভোগ করতে হয় তাহলে ড্রেনের প্রয়োজন ছিল কি? পৌর কর্তৃপক্ষ বলছে KFW-র অনুদান ও নিজস্ব অর্থায়নে সাতক্ষীরা শহরে RCC ঢালাই ড্রেন নির্মাণের কাজ 25 ভাগ শেষ হয়েছে। যেহেতু বর্ষাকাল, ড্রেন নির্মাণ করতে গেলে একটু সমস্যা হচ্ছে, হয়তো শুকনো মৌসুমের মতো দ্রুত গতিতে আমাদের নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করতেছি যাতে দ্রুত নির্মাণ করে সাতক্ষীরা পৌরবাসীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ করতে পারি। রাস্তা থেকে নির্মাণ সামগ্রী ও মাটি অপসারণ করে দ্রুত সাধারণের চলাচল উপযুক্ত করার দাবি সাতক্ষীরা পৌরবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পরে স্থবির হয়ে পড়েছে বান্দরবানের রোয়াংছড়ির পর্যটন খাত। দেবতা খুম সহ প্রধান পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় পর্যটক, গাইড, নৌকা চালক ও হোটেল রেস্তোরাঁর শ্রমিকেরা পড়েছেন চরম মানবিক সংকটে। রাহুল বড়ুয়া ছোটনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড বান্দরবানের রয়াংছড়ি। একের পর এক পাহাড় ধস ও অভ্যন্তরীণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, যার প্রভাব পড়েছে স্থানীয় পর্যটন খাতে। হঠাৎ করেই আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন উপজেলার শতাধিক পর্যটক, গাইড, নৌকা চালক ও রেস্তোরাঁ শ্রমিক। কাজ না থাকায় মানবিক সংকটে পড়েছেন তারা। রাস্তা ভাঙনের কারণে আমরা খুব কষ্টে আছি। তারা কিন্তু সরকার থেকে তেমন একটা সহায়তা পায় নাই। রাস্তার যে ভাঙন সৃষ্টি যেগুলো হয়েছে, এগুলো যাতে সরকারের তরফ থেকে দ্রুত যাতে সংস্কারের কাজ করা হয়। সার্বিক পরিস্থিতিতে আর্থিক সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা আমাদের ট্যুরিস্ট গাইডরা আছেন তাদেরকে যদি আমরা কোনো ধরনের আর্থিক সাহায্য করতে পারি, আমরা সেটা সর্বাত্মক চেষ্টা করছি। সরকারি এবং বেসরকারি সময় উপযোগী পদক্ষেপে খুব দ্রুতই প্রাণ ফিরে পাবে রয়াংছড়ির পর্যটন, এমনটাই প্রত্যাশা সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ভাসমান পেয়ারা বাজার যেন সবুজ হলুদের অনন্য ক্যানভাস। আটঘর কুরিয়ানার এ হাট ঘিরেই তৈরি হয়েছে অর্থনীতির নতুন সম্ভাবনা। প্রতি মৌসুমে ডিঙি নৌকায় করে 20 কোটি টাকার পেয়ারা বিক্রি হয়। দেশি বিদেশি পর্যটকদের কাছেও কুরিয়ানার পেয়ারা বাগান দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে জেলি কারখানা ও কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি চাষি ও ব্যবসায়ীদের। মোহাম্মদ নুরুদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। এই দৃশ্য পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানার ভাসমান পেয়ারা হাটের। প্রতি বছর পেয়ারা মৌসুমে কোটি টাকার অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ছোট ছোট ডিঙ্গি নৌকায়। ভোরের আলো ফুটতেই আটঘর কুরিয়ানা, আদমকাঠি ও জিন্দাকাঠি খালের বুক চিরে নৌকায় করে চাষিরা পেয়ারা নিয়ে যান আড়তে। কেবল ব্যবসা বাণিজ্যই নয়, দক্ষিণাঞ্চলের এই ভাসমান হাটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে এই সময়টাতে ঢল নামে পর্যটকদের। দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।
যদিও নিরাপত্তা ঘাটতি ও অনুন্নত গেস্ট হাউস নিয়ে অভিযোগ রয়েছে পর্যটকদের, আর অর্থনীতিকে বেগবান করতে পেয়ারার জেলি কারখানা ও একটি কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের। সরকার যদি আমাদের হেল্প করতো তাহলে আমাদের আরো পেয়ারা উৎপাদন করার জন্য আমরা করতে পারতাম। কৃষকদের স্বল্প সুদে ঋণ দেয়, তাহলে আমাদের উপকৃত হতাম। আমরা যারা ঘুরতে আসি, যে এখন যদি একটা পরিবেশ তৈরি করে দিত, তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রতিটা জেলা থেকে, এখানে বাইরে থেকে তো আসি, প্রতিটা জেলা থেকে আমাদের মতন তারা ঘুরতে আসতো। পেয়ারার উৎপাদন বাড়ানো ও রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস। মিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই পেয়ারার সিজন থেকে যে পেয়ারা উৎপাদিত হয়, এই উৎপাদিত পেয়ারা সংরক্ষণ করে রাখতে পারলে কৃষকগণ ন্যায্য বাজার মূল্যটা পাবে। আমরা কৃষি অফিস থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে এই পেয়ারা গাছের পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। পিরোজপুর জেলায় 710 হেক্টর জমিতে 7,210 মেট্রিক টন পেয়ারার আবাদ হয়েছে, আর প্রতি মৌসুমে কুরিয়ানার ভাসমান হাটে 20 কোটি টাকার বেশি পেয়ারা বিক্রি হয়। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ। তারা সিরাজগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ পৌর শহরের নতুন ভাঙাবাড়ি এলাকায় এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে জামায়াত ইসলামী বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রাঙ্গামাটিতে চাঁদার দাবিতে কৃষকের 1400 পেঁপে গাছ কেটে ধস করায় দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ প্রদান করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা। টাঙ্গাইলের কালীহাতি ইচ্ছাপুরে শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নাটোরে সরকারি খাস জমিতে শিশু পার্ক ও গ্রন্থাগার স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নাটোরে বিশাল গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এমপিও নীতিমালা সংশোধন করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগের পদোন্নতির সুযোগ ও গ্রেড পরিবর্তনের দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড়ে সীমান্তবর্তী জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন। সিরাজগঞ্জের সলঙ্গায় জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দারিদ্র্য ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে রাজশাহী পবা উপজেলায় উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ করা হয়েছে। গাজীপুর মহানগর কাশিমপুর 1 নং ওয়ার্ড পদ্মা গেটে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কাশিমপুর থানার 1 নং ওয়ার্ড বিএনপির সদস্য নাহিদ পারভেজ। মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপির অফিসে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণ করেন মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য এস এ জিনহা কবিরের সহধর্মিণী শায়লা কবির। কেরানীগঞ্জের বোয়ালখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের পূর্ণমিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। করোনা মহামারী এবং সীমান্ত উত্তেজনার জেরে দীর্ঘ 6 বছর বন্ধ থাকার পর শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে আবারও চালু হয়েছে ভারত-চীন সীমান্ত বাণিজ্য। মে থেকে নভেম্বর মাস পর্যন্ত বছরে 6 মাস এই বাণিজ্য সচল থাকবে। দুই দেশের চুক্তি মতে নির্দিষ্ট 36টি পণ্যের কেনাবেচা হবে এবং আপাতত 58 জন ব্যবসায়ীকে পারমিট দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষায় অতিরিক্ত আইটিবিপির পাশাপাশি এ প্রথম মহিলা জওয়ানদের মোতায়েন করা হয়েছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর। ইরানে বড় হামলা শুরুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের।
ঢাকার সড়কে গতি কম, তবু থামছে না পথচারীদের মৃত্যু। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, কর্মী শূন্যতায় চাপ বাড়ছে বিভিন্ন সরকারি সেবায়। কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। সমকাল শিরোনাম করেছে, নিয়োগ পদোন্নতিতে মেধা দক্ষতা উপেক্ষা প্রশাসনে গতি নেই। মধ্যরাতে রান্না, বাড়তি খরচে নাভিশ্বাস। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, বড় বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র, 3 বছরে রপ্তানি হবে দ্বিগুণ। রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানের। যুগান্তর শিরোনাম করেছে, জুলাই হারলে হেরে যাবে বাংলাদেশ। মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান। সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব। আমার দেশ শিরোনাম করেছে, প্রশাসনে দলীয় নিয়োগ বিতর্ক আলোচনায় মার্কিন মডেল। তারেক রহমানের নেতৃত্বে প্রতি দৃঢ় আস্থা যুক্তরাষ্ট্রের। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই অভ্যুত্থানের এই দিনে অসহযোগ আন্দোলনের ডাক, 9 দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা। 32 শিশুর মৃত্যুতে জাতিসংঘের উদ্বেগ। এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, জানালো পেট্রোবাংলা। জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। নোয়াখালীতে 2 নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে দিশেহারা মানুষ। ঠেকাতে জিও ব্যাগ সরবরাহ করছে পানি উন্নয়ন বোর্ড। এবং সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণে দুর্ভোগে পৌরবাসী। রাস্তায় ফেলা হচ্ছে মাটি নির্মাণ সামগ্রী। বর্ষা মৌসুম জুড়ে চলবে কাজ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।